অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে গণতান্ত্রিক ছাত্র জোটকে প্রথমে বাধা প্রদান করে পুলিশ হাইকোর্ট মাজার মোড় এলাকায়, পরবর্তীতে পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পেছনে এবং মিসাইল টেস্ট করে তারা যা বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হিন্দুত্ববাদী পতাকা লাগিয়েছে। তারা চিন্তা করুন, শুধু 5 আগস্টের পরবর্তী সময়ে না, বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসনের কারণে বাংলাদেশের চট্টগ্রামে একটা জায়গায় সেখানে বাংলাদেশের পতাকা ঝুলছিল, বাংলাদেশের পতাকা পতপত করে উঠছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এটা হয়ে গেছে সালাউদ্দিন পার্লামেন্ট। গত 1.5 বছরে আমরা সালাউদ্দিন কমিশন থেকে সালাউদ্দিন পার্লামেন্টে এসে ঠেকেছি। এখানে তারা আমাদের গণ অভ্যুত্থানকে নিয়ে গেছে। ওই যে একটা কথা আছে আমাদের প্রবাদ বলে যে চালুনি বলে সূচকে, চালুনি বলে যে তোর পিছনে কেন ছেদা। তো যারা অন্তহীন প্রতারণার, যাদের রন্ধ্রে রন্ধ্রে অন্তহীন প্রতারণা, তারা এখন অন্যদেরকে বলছে যে আপনারা অন্তহীন প্রতারণার দলিল করেছেন। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, চট্টগ্রামের যারা ভোটার, আপনারা গত 12ই ফেব্রুয়ারি কয়টা ভোট দিয়েছেন? 2টা ভোট দিয়েছেন, 2টা ব্যালটে। একটা ভোটে জাতীয় সংসদ হয়েছে, আরেকটা ভোটে সংস্কার পরিষদ কোথায়? তারা কিন্তু আরেকটা পরিষদের সংস্কার পরিষদ গঠন করে নাই, যেটা তাদের করার কথা ছিল। এবং এই কারণে আমি বলেছি যে তারা এই সংস্কার পরিষদ গঠন না করে এই পার্লামেন্টকে অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে এবং সেখান থেকে ক্রমাগত বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। একটা গাড়ি রাস্কিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? এখন কথা হচ্ছে আমরা একটা এমন দেশ, যে দেশটা উন্নয়নশীল হতে পারতো কিন্তু হতে পারে নাই, সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা এখনো ডেভেলপিং এ যেতেই পারি নাই। মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি। জানিয়ে এপার বাংলা ও ওপার বাংলায় চলছে নানা আলোচনা, এমনকি এর প্রতিক্রিয়াও জানিয়েছে ঢাকা। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে চুলচেরা বিশ্লেষণ। শুভেন্দুকে কঠোর বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেই বিষয়ে তো আমি কোনো কিছু জানি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, এটা একটা অঙ্গরাজ্য, সেখানে সরকারের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে সেখানে অঙ্গরাজ্য হিসেবে। বাট কেন্দ্রীয় সরকারের সাথেই তো বাংলাদেশের সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো কাঁটাতারকে ভয় পায় না, কারণ গোলামীর বাংলাদেশ আর নেই। তাই ভারতকে আগ্রাসী আচরণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কি পেয়ে গেছে? বেতন মমতা দেয় আপনাকে, বেতন মমতা দেয় আপনাকে। পুলিশ, স্পেশাল ফোর্স, পারলে সেনাবাহিনী কিংবা নরেন্দ্র মোদীর জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরতে চান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কিন্তু কেন এত ভয় তার? রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও শুভেন্দু অধিকারী আজ আক্ষরিক অর্থেই ভয়ে কাতরাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সাধারণত রাজ্য পুলিশই যথেষ্ট হওয়ার কথা,
কিন্তু শুভেন্দু যেন নিজের ছায়া। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের দুদিন পর প্রথম মন্ত্রিসভা বৈঠক, যেখানে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার ঘোষণা দেয় শুভেন্দু সরকার। গভর্নমেন্ট ইজ অলসো ডিফারেন্ট থিং। তো দেখি আমরা একটু সময় দেই যে রেটরিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। আর আমাদের সরকার তো আমাদের সম্পর্কটা তো প্রাইমারিলি কেন্দ্রীয় সরকারের সাথেই থাকবে। তো এখানে মানে উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। আশা করেন বলছেন আমাদের নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, শব্দটা শুনতে হয়তো মনে হচ্ছে যে জামাত বা ঐক্যবোধে এই প্রথম নির্বাচন করতেছে, প্রথম নির্বাচন করছে না। আমরা বহুবার আপনাদেরকে বিজয়ী করেছি, সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক মানে অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই ধারাবাহিকতায় আপনাদের সাথে জোট করে জামাত ইসলামী নিজেদেরকে কলঙ্কিত করতে চায় না। সরকার ওটার চেষ্টা আমি বলবোই না। সরকার কি করেছে আমি একটা জিনিস বলি, আমি বলেছি আপনাদেরকে ঢাকা হকার মুক্ত করব, কিন্তু কয়দিনের জন্য করব সেটা তো বলি নাই। তাই একদিনের জন্য ঢাকা হকার মুক্ত করে দেখিয়ে দিয়েছি, বাহ। তারপরে হকারকে বলেছে তুই চিন্তা করিস না, তোকে কাজ করতে দিব, ঢাকায় করে খাবি। আর আমরা আসছি না ক্ষমতায়, ওকেও দিছে, ঢাক কেটে কেটে দিছে, আবার লাইসেন্সও দিছে সাথে। আপনার আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা তো তাদের দেখার বিষয় না, তারা নানান বিষয় নিয়ে ব্যস্ত আছে। হামে শিশু মরে যায়, কেউ দেখার নাই, বিয়ের দাওয়াত খায় বেড়ায়, ড্রাইভিং করে বেড়ায়। তারপরে কৃষকের ধান কাটার মানে কেটে শেষ করতে পারতেছে না, কৃষক মরে যাচ্ছে, কৃষকের কাজ নাই হাতে, কি করবে, টাকা নাই, সে ধানই তো কাটতে পারে না। আর বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের সেতুবন্ধনে যুক্ত হলো শিক্ষার নতুন মাত্রা। রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় ধাপ। একই সাথে উদ্বোধন করা হয় এডুকেশন এক্সপো 2026। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, এই নলেজ করিডোর দুদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। So I should say thank you Pakistan government and the scholarship you are offering and our students will enjoy. অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষাবৃত্তির পাশাপাশি ও শিক্ষা কার্যক্রমের এই বিনিময় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন তিনি। একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্স, সেন্টার অফ এক্সিলেন্স, সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার, রিলিজিয়াস মিল রয়েছে। অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। এ সময় পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি সত্যি ইমেজড। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার এই উদ্যোগকে দুই দেশের মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক সংযোগ স্থাপনের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। We will get a very good response from the interested students and after ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলেছেন হেফাজতে আমির। পশ্চিমবঙ্গ ও আসাম নির্বাচনের জাতীয় সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের উপর হামলায় ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিস্থিতি বলে মন্তব্য করেছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী। সোমবার চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের আমির বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর উপর হামলা কোনো সভ্য গণতান্ত্রিক ও বহুবাদী রাষ্ট্র ব্যবস্থা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি দাবি করেন, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। দ্রুত এই ধরনের নির্বাচন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য মুসলমানদের উপর হামলার অন্যতম কারণ। নির্বাচনে জয়ের পর তিনি বলেছেন, মুসলমানরা তাকে ভোট দেয়নি। এই ধরনের বক্তব্য মুসলিম বিরোধী মনোভাব উস্কে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে। একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি। ভারতে মুসলমানদের উপর চলমান নির্যাতনের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান মহিবুল্লাহ পাবনাপুরী। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে হেফাজত ইসলামের আমির। হেফাজত ইসলাম বাংলাদেশের মুফতি মোহাম্মদ আলী কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাওলানা মীর ইদ্রিস প্রমুখ অনেকে। ইরানের সাথে যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে আছে ট্রাম্প। যুদ্ধবন্ধের যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যে জবাব দিয়েছে তা প্রত্যাখ্যাত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তিনি বলে দিয়েছেন, এই প্রস্তাবে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে সংঘাত দেখা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প এও বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি লাইভ সাপোর্ট আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে আলোচনা আসে, এতে দুই পক্ষের রাজ্য হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে এটি চুক্তির দিকে এগোতে দুই দেশ। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি বা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নানার দাবি জানায় তেহরান। এই জবাবের কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমার এটি পছন্দ হয়নি, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। আর গতকাল সোমবার আবার তিনি লেখেন, আমি বলবো যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্ট আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 1%। সাংবাদিকদের কাছে ট্রাম্প লাইফ সাপোর্ট নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরে চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের সঙ্গে 4 বা 5 বার চুক্তি করেছি, কিন্তু তারা পরে মত বদলে ফেলে। তিনি এও বলেন, ইরানের নেতৃত্ব সমৃদ্ধ করে ইউরেনিয়ামের সব মজুদ সরিয়ে দিতে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে তারা মত বদলান।